তো আমরা যে বাংলা টেকনিকটা পাচ্ছি সেটা হচ্ছে রবি কলেজে পিটিয়েছে নাহিদকে। তার মানে এখানে রবি মানে কি? রবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আর কলেজ মানে কি? কনজাংশন বসাইতে হবে। পি মানে কি? পার্সনের পরিবর্তন করতে হবে। টি মানে কি? টেন্সের পরিবর্তন করতে হবে। নাহিদ মানে কি? নাহিদ মানে হচ্ছে নৈকট্যবাচক শব্দকে হিসেব করে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। সো তোমরা বাংলায় টেকনিকটা মনে রাখতে পারো, ইংরেজিতেও টেকনিকটা মনে রাখতে পারো, তবে আমি বলবো তোমাদের বাংলাটা মনে রাখার কোনো দরকার নাই। তোমরা বলবা চেঞ্জ অফ আরবিসি পিটিএন ইজ ইকুয়াল টু নেরেশন। ওকে ফাইন। এর আগে কিন্তু একটা কথা বলে রাখছি, সেটা কি? রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন বসে আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। ওকে, আসো প্রথমত আসো আমরা যেইটা কাজ করবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আরবি, আরবিসি পিটিএন না আমাদের টেকনিক, তাহলে আরবি বাংলা হচ্ছে যেটা রবি বলতেছি, আরবি চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। একবার ম্যাথের মতো করে আমরা এটা একটু চেঞ্জ করব কিংবা আমরা সলভ করব। আরবি মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটাকে আমরা বলতেছি কি সমীকরণ নাম্বার কি 1, কেমন? আচ্ছা, তো একটু আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। তো রিপোর্টেড স্পিচের সেন্টেন্স থাকে কয় প্রকার? 5 প্রকার। এই যে অ্যাসার্টিভ থাকে, ইন্টারগেটিভ থাকে, এক্সক্লেমেটরি থাকে, ইম্পারেটিভ থাকে, অফটেটিভ থাকে। তো তোমাকে তো আগে সেন্টেন্সগুলো চিনতে হবে নাকি? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি অথবা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তাকে আমরা বলতেছি ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার বলতেছি, অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি অথবা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তাকে আমরা বলতেছি ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপর আসো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স জানার উপায়টা কি? হোয়াট এ অথবা অ্যান দিয়ে শুরু হইতে পারে, হাউ দিয়ে শুরু হইতে পারে এবং একটা এক্সক্লেমেটরি সিম্বল থাকবে, তাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স জানার উপায়টা কি? মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অফটেটিভ সেন্টেন্স জানার উপায় কি? মে অথবা লং দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে অফটেটিভ সেন্টেন্স। তুমি যদি আগে সেন্টেন্সগুলো চিনো সেক্ষেত্রে তোমার রিপোর্টিং বার পরিবর্তন করতে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স জানার উপায় হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স জানার উপায় অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি অথবা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স জানার উপায় হোয়াট এ অথবা অ্যান দিয়ে শুরু হবে, হাউ দিয়ে শুরু হবে, হুররে, আলাস এগুলো দিয়ে শুরু হবে এবং এক্সক্লেমেটরি একটা সিম্বল থাকবে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স জানার পর মেইন ভার্ব দিয়ে শুরু হবে, ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, লার্ন টু বি অনেস্ট, তা বি অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডিজ, তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অফটেটিভ সেন্টেন্স জানার উপায় মে দিয়ে শুরু হতে পারে, লং দিয়ে শুরু হতে পারে, লং লিভ বাংলাদেশ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ। ওকে, তো আমরা যখন দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে, আমরা যখন রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাবো, তখন যে রিপোর্টিং ভার্বটা থাকে সেইড, সেই সেইডটাকে আমরা কি করব? টোল্ড অথবা সেইডে রূপান্তর করে দিব। আমরা রিপোর্টিং ভার্ব আকারে সবসময় এখানে কি পাই? সেইড পাই না? এই সেইডটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করব কি অনুসারে? সেন্টেন্স অনুসারে। তো আমরা যদি ইনভার্টেড কমার ভিতরে কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে যাই, তখন এই সেইডটাকে আমরা পরিবর্তন করব টোল্ড অথবা সেইড। তবে মনে রাখতে হবে টোল্ডের পরে টু যায় না, কিন্তু সেইড দিলে তখন তুমি টু দিতে পারবা, কিন্তু টোল্ডের সাথে টু যায় না। হি টোল্ড টু মি হয় না, হি সেইড টু মি হয়। আই সেড টু হিম হয়, আই টোল্ড টু হিম হয় না, আই টোল্ড হিম, আই সেড টু হিম, হি সেড টু মি, হি টোল্ড মি, এরকম হয়। তাহলে এটা মনে রাখতে হবে টোল্ডের পরে টু যায় না, কিন্তু সেইডের পরে টু যায়। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা রিপোর্টিং ভার্বটাকে সেইড অথবা টোল্ড দুইটাতেই পরিবর্তন করতে পারবো। এরপরে আসো যখন আমরা দেখবো ইন্টারগেটিভ সেন্টেন্স, তো তখন আমরা সেইটাকে পরিবর্তন করব আস্কড, কি বলবো? আস্কড বলবো। যখন আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্সটা আছে সেটা একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, তখন সেইটাকে অটোমেটিক আমরা কি করব? আস্কডে রূপান্তর করব, এই যে আস্কডে রূপান্তর করব। এরপরে আসো আমরা যখন ইনভার্টেড কমার ভিতরে কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাবো,
তখন আমরা সেইটাকে কি করব, এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ কি ওয়ান্ডার, এগুলোতে রূপান্তর করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দ্বারা যদি মনে করো আনন্দের ঘটনা বুঝাই, তখন আমরা করব এক্সক্লেইমড উইথ কি জয়। যদি দুঃখের ঘটনা বুঝাই, এক্সক্লেইমড উইথ সরো। যদি আশ্চর্যজনক কোনো কিছু বুঝাই, তখন হবে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেইমড উইথ কি ওয়ান্ডার। এরপরে আসো, আমরা যখন ইনভার্টেড কমার ভিতরে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাবো, তখন আমরা সেইড নামক যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবো। প্রথম কথা তোমাকে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে। শুধু মেন ভার্ব দিয়ে শুরু হইলেই তো হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনেক রকমের টোন বোঝানো হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝাই, তখন সেইটাকে আমরা করবো হচ্ছে অর্ডারড। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি মনে করো হচ্ছে উপদেশ বোঝাই, তখন আমরা করব কি অ্যাডভাইসড। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি মনে করো কোনো একটা অনুরোধ বুঝাই, তখন আমরা করব রিকোয়েস্টেড। আর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি মনে করো নিষেধ বুঝাই, তখন আমরা দিব হচ্ছে কি ফরবিড। তার মানে শুধু ইম্পারেটিভ সেন্টেন্স হইলেই হবে না, শুধু ইম্পারেটিভ সেন্টেন্স হইলে হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বুঝাই, তখন আমরা করব অর্ডারড। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি উপদেশ বুঝাই, অ্যাডভাইসড। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বুঝাই, রিকোয়েস্টেড। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি নিষেধ বুঝাই, ফরবেড। বুঝতে পারছি? আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটিকে আদেশ না উপদেশ নাকি অনুরোধ নাকি নিষেধ, এরকম যদি কোনো কিছু বোঝা না যায়, তখন তুমি দিবা হচ্ছে টোল্ড। কি দিবা বলো তো? টোল দিবা। এই যে টোল্ড বলেছে, কি বলেছে? টোল্ড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন পাবো, তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে অ্যাডভাইসড, অর্ডারড, রিকোয়েস্টেড, ফরবেড অথবা টোল্ডে রূপান্তর করতে পারবো। তবে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে অনেকে মনে করতে পারে এটা অ্যাডভাইসড ফার্স্ট টেন্স, অর্ডারড ফার্স্ট টেন্স, রিকোয়েস্টেড ফার্স্ট টেন্স, সেজন্য ফরবেডেড করব না। ফরবেডেড করা যাবে না, ফরবিডের ফার্স্ট ফর্মই কিন্তু ফরবেড। তার মানে এখানে ফরবেড এটা ঠিকই আছে। অনেকে মনে করতে পারে যে শিপন স্যার মনে হয় এটা বলে দেয় নাই, না, এটা ফরবেড ঠিকই আছে, এটা বুঝাতে পারছি। এরপরে অফটেটিভ সেন্টেন্স যখন পাবা, ইনভার্টেড কমার ভিতরে যখন অফটেটিভ সেন্টেন্স পাবা, তখন তুমি ওই সেইটটাকে উইস্ট অথবা ফ্রেটে রূপান্তর করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছ। এটাই ছিল আমাদের আরবি। আরবি মানে কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, দিন কেমন যাবে সেটা হচ্ছে সকাল হলেই বোঝা যায়। সো যদি তুমি প্রথমে রিপোর্টিং ভার্বটা সুন্দর করে পরিবর্তন করতে পারো, বাকিগুলো আশা করা যায় অবশ্যই সিস্টেমেটিক্যালি পরিবর্তন করতে পারবা। তাহলে এই যে আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের রিপোর্টিং ভার্বগুলো যে পরিবর্তন হয়, সেটা আমরা এখন অ্যাট এ গ্লান্স জেনে নিলাম। আসো এরপরে, তাহলে আরবিসি চলে গেছে। এরপরে আসো আমাদের নাম হচ্ছে কি, আরবি চলে গেছে। এরপর হচ্ছে সি। সি মানে হচ্ছে কনজাংশন। সি মানে কি? কনজাংশন। এই যে দেখো, চেঞ্জ অফ কনজাংশন না বলে এখানে কনজাংশন বসাইতে হবে মোটো। এটা হচ্ছে কনজাংশন বসাইতে হবে বললে আরো বেশি সুন্দর দেখে। কনজাংশন বসাইতে হবে। তো কনজাংশন বসাবো তাও কিসের উপর ভিত্তি করে? রিপোর্টেড স্পিচের, এই যে এটাকে আমি বলছি ইনভার্টেড কমা, এটা কি ইনভার্টেড কমা, কেমন? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে কনজাংশন বসাইতে হয়। তো রিপোর্টেড স্পিচের সেন্টেন্স থাকে কয় প্রকার? 5 প্রকার। এবার আসো, আমরা যদি সুন্দর কোনো মেয়ে দেখি, তখন আমরা কি বলি? ওয়াও। কি বলি? ওয়াও বলি। অথবা সুন্দর কোনো দৃশ্য দেখলে আমরা কি বলি? ওয়াও। কি বলি? ওয়াও। অসাধারণ, অ্যামেজিং কোনো কিছু দেখলে আমরা কি বলি? ওয়াও। আজকে থেকে আমি শিপন স্যার তোমাদেরকে নিষেধ করতেছি, ওয়াও না বলে তোমরা কি বলবা? ইয়াও। কি বলবা? ইয়াও। ওয়াও না বলে কি বলবা? ইয়াও বলবা। কি বলবা? ইয়াও। কি বলবা? ইয়াও বলবা। আসো কেমনে? ইয়াও, এখানে ই মানে হচ্ছে এক্সক্লামেটরি। কি বলতো? এক্সক্লামেটরি। আর এ মানে কি? অ্যাসার্টিভ। আর ও মানে কি? অফটেটিভ। এ মানে ই মানে হচ্ছে কি? এক্সক্লামেটরি। এ মানে অ্যাসার্টিভ, ও মানে অফটেটিভ। তাহলে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, অফটেটিভ, এই তিনটা সেন্টেন্সে কনজাংশন বসবে কি? দ্যাট। কি বসবে? দ্যাট। এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, অফটেটিভ, এই তিনটা সেন্টেন্সে কনজাংশন কি বসবে? দ্যাট বসবে। ওকে ফাইন। তাহলে বাকি থাকে দুইটা আই, একটা হচ্ছে ইন্টারগেটিভ, আরটা হচ্ছে কি? ইম্পারেটিভ। একটা হচ্ছে ইন্টারগেটিভ, আরটা হচ্ছে কি? ইম্পারেটিভ। সো ইন্টারগেটিভ সেন্টেন্স তোমরা জানো 3 ভাবে শুরু হয়, অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি অথবা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে। যদি অক্সিলিয়ারি অথবা মডাল অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, তখন তোমরা কনজাংশন আকারে বসাবো হচ্ছে
ইফ অথবা ওয়েদার, ইফ অথবা কি ওয়েদার, এখানে একটা এইচ দরকার হবে, WHEATHER, ওয়েদার। যদি তুমি ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলিয়ারি অথবা মডাল অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, তখন কনজাংশন আকারে বলবে ইফ অথবা কি ওয়েদার, এরকমই বসবে। আর যখন ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এরকম ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তখন WH ওয়ার্ড এগুলো হচ্ছে কনজাংশন রূপে বসে যাবে। মনে করি ইন্টারগেটিভ সেন্টেন্সটা বলছে এরকম, ডু ইউ নো মি, তাহলে ডু হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশন হবে ইফ। যদি বলা হয় উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, এটা মডেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে হবে কি ইফ। যদি বলা হয় ক্যান ইউ টেল মি, ইফ। ডিড ইউ কাম হিয়ার, ইফ। ডিড হি গো টু স্কুল, ইফ। তাহলে অক্সিলারি কিংবা মডেল অক্সিলারি দিয়ে যখন শুরু হবে তখন কনজাংশন হচ্ছে ইফ। আর যদি বলে হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট। Why are you going to, why are you talking in the class, why. How is it going on, how. বুঝতে পারছি? যখন WH ওয়ার্ড থাকবে তখন WH ওয়ার্ডগুলোকে আমরা কনজাংশন আকারে বসাই দিব। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দুই রকমের, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। যখন হ্যাঁ বোধক দেখবা তখন হবে টু, আর যখন না বোধক দেখবা তখন হবে নট টু। হ্যাঁ বোধক দেখলে হবে টু, না বোধক দেখলে হবে কি নট টু। কেমন? তাহলে আসো, ইয়াও মানে কি দ্যাট, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, অপটেটিভ, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন দ্যাট। বাট তোমরা অনেক শিক্ষার্থী যেটা মনে করো সেটা হচ্ছে কনজাংশন মানেই তো দ্যাট, কনজাংশন মানেই তো দ্যাট, এরকম মনে করো না, এটা মনে করা যাবে না। শুধু তিনটা সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসবে, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, অপটেটিভ। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ অথবা WH ওয়ার্ড, আর ইম্পারেটিভে টু অথবা কি নট টু। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা যদি হ্যাঁ বোধক হয় টু, না বোধক হলে কি হবে নট টু। যেমন ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, ডোন্ট টেল এ লাই, নট টু টেল এ লাই। বুঝতে পারছেন? আর ইন্টারগেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়, অক্সিলারি, মডাল অক্সিলারি, WH ওয়ার্ড দিয়ে। অক্সিলারি কিংবা মডাল অক্সিলারি দিয়ে শুরু হলে আমার কনজাংশন বসবে ইফ অথবা ওয়েদার। আর যদি WH ওয়ার্ড দিয়ে কোনো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন আমার কনজাংশন বসবে WH ওয়ার্ড, এই নিজেটা। ওকে, তাহলে আমরা হচ্ছে কনজাংশনের বিষয়টা একেবারে ক্লিয়ার করে ফেললাম। কনজাংশনের বিষয়টা ক্লিয়ার করে ফেললাম। আমাদের কি কি শেষ? আরবি শেষ, সি শেষ, আরবি এবং সি আমাদের শেষ। এরপর সব পি, পার্সনের পরিবর্তন। সমীকরণ নাম্বার 3, পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা একটু দেখো। পার্সনের পরিবর্তনটা কোন পার্সন জানো? এই যে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে পার্সনগুলো থাকবে সেই পার্সনগুলোকে পরিবর্তন করতে হবে। যদি কোনো কারণে এখানে ফার্স্ট পার্সন থাকে, কি থাকে? ফার্স্ট পার্সন থাকে। ফার্স্ট পার্সন মানে কি জানো? আমি, আমরা। আর সেকেন্ড পার্সন মানে কি? তুমি, তোমরা। আর থার্ড পার্সন মানে কি? হি, সি, করিম, রহিম, দে, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে আমি আবার বলছি, আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, হি, সি, করিম, রহিম, দে, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন, এগুলো কি থার্ড পার্সন। তো ইনভার্টেড কমার ভিতরে যদি মনে করো আমরা ফার্স্ট পার্সন আই অথবা উই দেখি, তখন আমরা এটাকে পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে। কি অনুসারে পরিবর্তন করব? সাবজেক্ট অনুসারে। আমরা যদি কখনো ইউ, তুমি, তোমরা এরকম দেখি, তখন হবে কি অবজেক্ট অনুসারে। বুঝতে পারছি কিনা? আমি যখন ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টের যে স্পেসটা আছে সেখানে যদি আমি আই অথবা কখনো উইকে দেখি, আই অথবা উই, আমি, আমরাকে দেখি, তখন আমাদেরকে সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আমাদেরকে অবশ্যই কি সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। কিসের সাবজেক্ট জানো? রিপোর্টিং ভার্ব আমরা পড়তাম না, সেট, ওই সেটের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর যদি আমি রিপোর্টেড স্পিচের এখানে কোন একটা সেকেন্ড পার্সন পাই, ইউ অথবা ইউ পাই, তখন আমাকে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। অবজেক্ট মানে কি? ওই যে রিপোর্টিং ভার্ব যে সেটটা থাকবে সেই সেটের পর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট অনুসারে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে সোজা কথাই, আমার রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, আই অথবা উই থাকে, সেটাকে আমরা সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর আমার রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে, তুমি, তোমরা থাকে, তখন আমরা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যখন থার্ড পার্সন থাকবে, হি, সি, দে, হি, সি, দে, করিম, রহিম, এরকম থার্ড পার্সন থাকবে, তখন আমাদের কোনো রকমের পরিবর্তন করার দরকার নেই। তার মানে থার্ড পার্সন পরিবর্তন করার দরকার নেই। যেমন আমি দিলাম, মনে করো হি দিলাম, সি দিলাম, এটা হচ্ছে নো চেঞ্জ। কি হবে?
নো চেঞ্জ, মনে করো নো চেঞ্জ। ওকে, এবার আসো আমি তোমাদেরকে তো লিখে একটু দেখাইলাম, এরপরে আমাদের এখানে কত সুন্দরভাবে আমরা গুছিয়ে দিয়েছি একটু দেখো কি বলছে, একটু দেখো তোমরা। রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন মানে কোনটা তোমরা জানো, আই অথবা উই সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে ফাইন, যেমন দেখো হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, বা হি হ্যাজ ডান হিজ ডিউটি। হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এটা মূলত ছিল মনে হচ্ছে কোনো এরকম, এটা তো এখন ইনডাইরেক্ট নাকি, এটা ডাইরেক্টে ছিল কিরকম আমি তোমাকে একটু বলি। এটা ডাইরেক্টে ছিল এরকম, হি said to me, comma, inverted comma, I have done my duty. He said to me, comma, inverted comma, I have done my duty. I have done my duty, এখানে একটু লেখা বোঝা যাচ্ছে না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি আরেকবার দিচ্ছি। He said to me, comma, inverted comma, I have done my ডিউটি। ওকে ফাইন, তাহলে এখানে দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, আই পাচ্ছি না, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। তা ফার্স্ট পারসন মানে অবশ্যই রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো তো এখানে আই আছে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি হি, তাহলে দেখো হি সেড টু মি দ্যাট, এই যে হি, এই যে পার্সনের পরিবর্তনটা হি দিলাম, বুঝতে পারছি। বাকিগুলো এখন তোমার আর বোঝার দরকার নেই, তুমি জাস্ট পার্সনটা বুঝো। এখানে যেহেতু আই আছে, এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এই যে সেইডের সাবজেক্টকে হি, তাহলে এখানে অবশ্যই হি আমরা পরিবর্তন করলাম। এবার আসো রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি তুমি জানো নিশ্চয়ই, ইউ অথবা কি ইউ, তুমি এবং তোমরা সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হয়। একটু দেখো, হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। ওকে, এটাতে ডাইরেক্ট আছে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। এই যে এখানে ইউ আছে না, আচ্ছা তাহলে কি দেখো, হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। তাহলে এই যে এখানে সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন থাকলে কি অনুসারে, অবজেক্ট অনুসারে। তাহলে এখানে সেডের অবজেক্ট হচ্ছে কি মি, সেডের অবজেক্ট হচ্ছে কি মি। আবার মি তো ঠিক আছে, কিন্তু মি এর আবার সাবজেক্ট ফর্ম কি আই না, তাহলে এই যে দেখো আই হয়েছে। বুঝাইতে পারছি কি না? অর্থাৎ এখানে যখন ফার্স্ট পারসন থাকবে তখন তুমি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর এখানে যদি মনে করো সেকেন্ড পারসন থাকে তখন রিপোর্টিং ভার্বের কি অবজেক্ট অনুসারে। তো এখানে অবজেক্ট মনে করো মি আছে, তো এখন এটা আই কেমন হয়েছে, মি এর সাবজেক্ট ফর্ম তো আবার আই, এটার জন্য কি হয়েছে, আই হয়েছে। এটাই হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন। আবার দেখো রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। আই আই সেড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম, হি হ্যাজ ডান হিজ ডিউটি। এখন মনে করেন হি হচ্ছে থার্ড পারসন, তো এটার কোনো পরিবর্তন করার দরকার নাই। তাহলে কি হয়েছে, আই সেড টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, হি বরাবর হি বসে গেছে। তাহলে এত বেশি জটিল করার কোনো দরকার নাই। রিপোর্টেড স্পিচে যদি আমরা ফার্স্ট পারসন পাই, আই অথবা উই পাই, তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমরা পরিবর্তন করব। আর যখন আমরা হচ্ছে ইউ ইউ পাবো, সেকেন্ড পারসন পাবো, তখন আমরা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে আমরা পরিবর্তন করব। আর থার্ড পারসন পেলে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে এরই মধ্যে দিয়ে আমরা কি করলাম, আর বি করলাম, এরপরে সি করলাম, এরপরে কি পি করলাম, আর বি সি করলাম, এর আর বি সি, এরপরে পি পর্যন্ত আমরা করে ফেলছি পারসনের পরিবর্তন। এরপর আসো টেন্সের পরিবর্তন। টি সমীকরণ নাম্বার 4, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা তোমরা হচ্ছে যখন ছোটোবেলায় তোমরা শিখতে আর কি 9-10-এ, বা হচ্ছে অনেক সময় কলেজে এসো তোমরা এভাবে শিখছো যে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
এরকমভাবে তোমরা শিখছো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে শিখছো। বাট আমি তোমাকে যে নিয়মটা শেখাবো এখানে এত জটিলতা নেই, একদম নর্মাল। জাস্ট প্রেজেন্ট ফর্ম দেখবা, তুমি একটা ফার্স্ট ফর্ম বসাবা, ফার্স্ট ফর্ম দেখবা, ফার্স্ট পারফেক্ট বসাবা, ফার্স্ট কন্টিনিউয়াস দেখবা, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাবা, শেষ না? ওরা বলেছে অনেকগুলো লাইন, শিপন স্যার বলছে শুধু 3টা লাইন। প্রেজেন্ট ফর্ম দেখবা তো ন্যারেশনের ক্ষেত্রে যেখানে যেখানে প্রেজেন্ট ফর্ম দেখবা সেখানে তুমি একটা ফার্স্ট ফর্ম বসা দেবে, কাজ শেষ। যেখানে ফার্স্ট ফর্ম দেখবা সেখানে ফার্স্ট পারফেক্ট, তাহলে ফার্স্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, শুধু বি3 না, হ্যাড প্লাস বি3। আর যদি কখনো ফার্স্ট কন্টিনিউয়াস দেখো ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি, তখন কি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস বার প্লাস কি আইএনজি। তাহলে একটু দেখো আমি একেবারে সুন্দর করে দিয়েছি এখানে। প্রেজেন্ট ফর্ম দেখলে আমরা দিব কি ফার্স্ট ফর্ম, আর ফার্স্ট ফর্ম দেখলে আমরা কি করব ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ফর্ম দেখলে আমরা কি করব ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, ঠিক আছে। আর আমরা যদি ফার্স্ট কন্টিনিউয়াস দেখি ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি, তখন কি করব হ্যাড বিন প্লাস বার প্লাস কি আইএনজি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টা লাইন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে হয়তো লিখে দেওয়া নাই, তোমরা একটু লিখবা। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি3। আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে ওয়াজ এর প্লাস বার প্লাস আইএনজি থাকে, তখন তোমাকে করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি করতে হবে। ওকে, আসো এবার একটু আমরা দেখি। প্রেজেন্ট ফর্ম মনে করো গো আছে, তাহলে আমরা কি করলাম ওয়েন করলাম। যদি এখানে গো থাকে এখানে কি করবা ওয়েন করবা। যদি এখানে মনে করো ডু অথবা ডাস আছে তাহলে কি করবা ডিড করবা। হ্যাভ অথবা হ্যাজ আছে কি করবে হ্যাড করবা। এম ইজ আর আছে তাহলে ওয়াজ অথবা ওয়ার করতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে কি করতে হবে হ্যাড বিন করতে হবে, কি করতে হবে হ্যাড বিন করতে হবে। অথবা মনে করো ইট আছে কি করতে হবে অ্যাড করতে হবে অ্যাড। অথবা মনে করো প্লে আছে কি করতে হবে প্লেট, কি করতে হবে প্লেট করতে হবে। অথবা মনে করো ওয়ান্ট আছে তাহলে কি করতে হবে ওয়ান্টেড, কি করতে হবে ওয়ান্টেড। একদম সহজ সমীকরণ, বুঝতে পারছি কিনা? তাহলে প্রেজেন্ট ফর্ম দেখলে আমরা কোন ফর্ম বসাবো ফার্স্ট ফর্ম বসাবো। প্রেজেন্ট ফর্ম দেখলেই ফার্স্ট ফর্ম, সেটা হতো গো থাকলে ওয়েন্ট, ডু ডাস থাকলে ডিড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। তারপর মনে করো যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, তারপর ইট থাকলে অ্যাড, প্লে থাকলে প্লেট, ওয়ান থাকলে ওয়ান্টেড। বুঝতে পারছি কিনা? এটা গেল। এরপরে আসো অথবা শ্যাল থাকলে উড, শ্যাল থাকলে কি উড, শ্যাল থাকলে শুট বলো অনেকে হবে না। শ্যালের ফার্স্ট ফর্ম কখনো শুট নয়, শ্যালের ফার্স্ট ফর্ম সবসময় উড হবে। শ্যাল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে কি হবে হ্যাড টু হবে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে মডালের প্রেজেন্ট থেকে কি ফার্স্ট হচ্ছে। তাহলে প্রেজেন্ট যখনই দেখবা তখন তুমি সেখানে একটা কি করবা ফার্স্ট করবা। তাহলে ডু ডাস থাকলে ডিড করবা, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, ইট থাকলে অ্যাড, প্লে থাকলে প্লেট, শ্যাল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে কি করতে হবে হ্যাড টু করতে হবে। তাহলে আমাদের প্রেজেন্ট থেকে ফার্স্ট হয়ে গেল। এরপরে যদি কোথাও আমরা ফার্স্ট দেখি তখন সেটাকে করবো কি ফার্স্ট পারফেক্ট। মনে করে ডিড আছে, ডিডটা কি ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি করব হ্যাড ডান করব। যদি মনে করো অ্যাট আছে, অ্যাটটা কি ফার্স্ট, তাহলে হ্যাড ইটেন করব। যদি মনে করো রুট আছে এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হ্যাড রিটেন করব, হ্যাড রিটেন করব। তারপর মনে করো ওয়াজ প্লেয়িং আছে, ওয়াজ প্লেয়িং এটা ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কি হ্যাড বিন প্লেয়িং। ওয়াজ রাইটিং তাহলে হবে হ্যাড বিন রাইটিং। ওয়াজ গোয়িং হ্যাড বিন গোয়িং, এরকমই হবে। এই যে দেখো ওয়াজ এর প্লাস বার প্লাস আইএনজি হলে ওয়াজ এর প্লাস বার প্লাস আইএনজি ফার্স্ট কন্টিনিউয়াস হলে এখানে কি হবে হ্যাড বিন প্লাস বার প্লাস কি আইএনজি হবে। তাহলে সোজা কথায় প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আশা করি ক্লিয়ার। আমি একেবারে তোমাদেরকে আরেকটু ইজি করে বুঝাই। মনে করো একটা স্যাম্পল দিই, আমি তোমাকে একটা স্যাম্পল দিচ্ছি। মনে করো এখানে কি আছে ডু আছে, তাহলে আমার কি হবে এখানে ডিড হবে। যদি মনে করো আমার ডিড আছে তাহলে আমাকে করতে হবে কি ডু আছে আমি করব ডিড।
ডিড আছে, হ্যাড ডান, was doing, had been doing। এই তো মজার বিষয় বুঝছো, ডু ডাস থাকলে ডিড হয়েছে, ডিড থাকলে হ্যাড ডান হয়েছে, ওয়াজ ডুইং থেকে হ্যাড বিন ডুইং হয়েছে। মানে প্রেজেন্ট থাকলে ফার্স্ট, ফার্স্ট থাকলে কি ফার্স্ট পারফেক্ট, আর ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এখান থেকে বলতে হবে রাইট থাকলে রুট হবে, রুট থাকলে হ্যাড রিটেন, ওয়াজ রাইটিং, হ্যাড বিন রাইটিং। ইট থাকলে অ্যাট, অ্যাট থাকলে হ্যাড ইটেন, ওয়াজ ইটিং, হ্যাড বিন ইটিং। গো থাকলে ওয়েন্ট, ওয়েন্ট থাকলে হ্যাড গন, ওয়াজ গোয়িং, হ্যাড বিন গোয়িং। টেন্সের ব্যবহার একদম মামুলি ব্যাপার না, একদম ইজি। আগে তোমরা যতটা জটিলভাবে টেন্সের ব্যবহারটা শিখতা, আজকে থেকে বলো তো আমার প্রতি একটা তোমার দোয়া আসবে না? একদম ইজি হতে শিখালো না, এগুলোও বাধ্য মনে করো, এগুলোও বাধ্য, জাস্ট এটা পড়ো। প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট, হ্যাড প্লাস বি থ্রি, ফার্স্ট কন্টিনিউয়াস দেখলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর মডেল দেখলে মডেলের ফার্স্ট ফর্মগুলো বসাবো, কাহিনী একদম শেষ। এবার আসো টেন্সের পরিবর্তনটা গেল, এরপরে আসো হচ্ছে টেন্সের পরিবর্তন আরেকটা দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আরেকটা সময় রিপোর্টেড স্পিচ দ্বারা ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে টেন্সের পরিবর্তন হবে না। আচ্ছা আমি একটু বুঝাই বলি, এই লাইনগুলো হয়তো তোমরা অনেকেই বুঝবে না। এটা এতক্ষণ পর্যন্ত আমরা বললাম টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, হবে হবে ঠিক আছে, কিন্তু একটা সময় তো হবে না, দুইটার সময় তো হবে না। কখন হবে না জানো? যখন তুমি রিপোর্টিং ভার্বকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স আকারে পাবা, মানে সেইট পাবা না, সেটা সেইস অথবা উইল সে পাবা, তখন টেন্সের পরিবর্তন করার দরকার নেই। রিপোর্টিং ভার্বটাকে যতক্ষণ তুমি সেইট আকারে পাবা, সেইট সেইট ফার্স্ট টেন্সে পাবা, তখন তোমাকে টেন্সের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, তখন তোমার আর রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগবে না। তাহলে এটাই বলতেছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, রিপোর্টিং ভার্ব মানে কি, ওই যে সেইট যেটা বলো সেটা যে সেইট না হয়ে সেইস অথবা উইল সে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আরেকটা হয় না, রিপোর্টেড স্পিচ যেটা আছে ইনভার্টেড কমার ভিতরে, সেটা দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, তখনও টেন্সের পরিবর্তনটা হবে না। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, মনে করো যদি বলা হচ্ছে হি সেজ টু মি, কমা ইনভার্টেড কমা, I am going to বার্ড সিটি। তো নর্মালি তোমরা যেটা করো, এখানে মনে করি যে এম আছে, তাহলে এম থাকলে তোমার ওয়াজ করার কথা, কারণ টেন্স অনুসারে প্রেজেন্ট ফর্ম থাকলে কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। কিন্তু এখানে তো কি আছে, সেইস আছে, এখানে তো সেটা সেইট নাই। যদি এখানে সেইট থাকতো, তখন তুমি নর্মাল এটা কি প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মে রূপান্তর করতে পারতা। কিন্তু এখানে যেটা রিপোর্টিং ভার্ব, সেটা কিন্তু এখানে কি আছে, প্রেজেন্ট আছে। তো যেহেতু এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট, তো প্রেজেন্ট থাকলে আমার কি করতে হবে, এটার পরিবর্তন করা যাবে না। এটা হয়তো এখানে যদি হি আসে, হি থেকে এখানে ইস হবে, যে এটা কখনো ওয়াস হবে না। তো এম থেকে ইস হলে আর হলে, এটা তো পরিবর্তন না। এম ইস আর সবগুলো তো প্রেজেন্ট, তো আমি এখানে এম এর জায়গায় ইস হইল, ওয়াস তো আর হইল না, তার মানে এটা পরিবর্তন হয় নাই। তো কেন পরিবর্তন হয় নাই? শুধুমাত্র এখানে কি আছে, প্রেজেন্ট আছে। তার মানে এটাই বলতে যাচ্ছে, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, তখন রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অথবা মনে করো সেন্টেন্সটা এভাবে দিতে পারে, হি উইল সে, কমা ইনভার্টেড কমা, আই, হি উইল সে, সে বলবে, আই গো টু স্কুল, মনে করে এরকম দিচ্ছে। তো নর্মালি হচ্ছে গোটা ওয়েন্ট হওয়ার কথা, কিন্তু এখানে যদি উইল সে আসে, তো সেক্ষেত্রে এটার পরিবর্তন হবে না। হয়তো হি আসলে এখানে কি হবে, গোস হবে, তাহলে গো ওয়ে প্রেজেন্ট ফর্ম, গোস ও প্রেজেন্ট ফর্ম। আই আসবে এখানে গো, যদি এখানে সাবজেক্ট হি চলে আসে,
কারণ এটার সাথে মিল রেখে এটা যদি এখানে নিয়ে আসি তাহলে হি এখানে আসতেছে, তখন এটা গোস হবে। তো গোস হলো কিন্তু এটা পরিবর্তন না, কারণ গো ও প্রেজেন্ট ফর্ম, গোস ও প্রেজেন্ট ফর্ম। যদি ওয়েন হইতো তখন না পরিবর্তন। তার মানে বিষয়টা কি বুঝছো? রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে তখন আমাদের রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন করার দরকার নেই। আরেকটা সময় পরিবর্তন করার দরকার নেই, সেটা একটু বলি। এটা একটু দেখো তোমরা। মনে করো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে তখন টেন্সের পরিবর্তন করবে না। মনে করো বলা হচ্ছে the teacher said to the students, the teacher said to the students, comma, inverted comma, the teacher said to the students, comma, inverted comma, honesty is the best policy। তো তোমরা জানো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা একেবারে কি চিরন্তন সত্য একটা কথা, কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট একটা কথা। সো সেক্ষেত্রে এটাতে তোমার ইজ থেকে ওয়াশ করার দরকার নাই, তুমি ঠিকই বলবা দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কিংবা দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ইজ থেকে কি ওয়াশ করার দরকার নাই। অথবা দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কমা, ইনভার্টেড কমা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান বরাবর থাকবে, এটা পরিবর্তন করার দরকার নাই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কমা, ইনভার্টেড কমা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানেও তোমার এটা পরিবর্তন করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো আমরা যখন রিপোর্টেড স্পিচের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখব, তখন আমাদের টেন্সের কোনো পরিবর্তন করার দরকার পড়বে না। টেন্স পরিবর্তন করার দরকার পড়বে কোথায়, পড়বে না কোথায়, সেটাও তোমাদেরকে একটু জানতে হবে। আশা করি বুঝছো। এরপর আসো, আমাদের টি পর্যন্ত চলে, টেন্স পরিবর্তন পর্যন্ত চলে গেছে। এরপর আসো আমরা একটু, আচ্ছা টেন্সের পরিবর্তন আমরা পরে দেখি, এরপর আমরা আগে আরেকটা বিষয় করে আসি, সেটা একটু দেখো তোমাদেরকে। এটা একটু দেখো, এন মানে কি? নাহিত, মানে নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে কি করতে হবে? রূপান্তর করতে হবে। একটু দেখো, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। মনে করো আজকে যেটা টুডে, আগামীকালকে কিন্তু সেটা দ্যাট ডে। আমি তোমাদেরকে এখন বলতে কি আজকে বলতেছি, যখন তুমি ক্লাসটা দেখবে তখন বলবো কি সেদিন বলবা, এরকমই তো কথা। তো নৈকট্যবাচক শব্দগুলো দেখবে, সেগুলোকে তোমরা দূরত্ববাচক শব্দে রূপান্তর করবা। যেমন এখানে দেখো দিস, যদি দেখো তুমি সেটাকে করবা কি দ্যাট, কি করবা? দ্যাট করবা। দিস থাকলে সেটাকে কি করবা? দ্যাট করবা। আর যখন দিস দেখবা কখনো, সেটাকে করবা কি দোস। আর হিয়ার থাকলে সেটাকে করবা কি দিয়ার। আর এগো থাকলে করবা কি বিফোর। কাম থাকলে কি করবা? গো। মনে করো আমি তোমারে বললাম যে এই ফারিয়াকে আমার বাসায় আসতে বলিও, ফারিয়াকে আমার বাসায় আসতে বলিও। তুমি ফারিয়াকে গিয়ে কি বলবা বলো তো? ফারিয়া, তোমাকে শিপন স্যার যাইতে বলছে। আসতে বলছে তো বলবা না, কি বলবা? যাইতে বলছে। তাহলে কামটা অটোমেটিক কি হয়ে গেল? গো হয়ে গেল। দাস থাকলে কি হবে? সো হবে। দাস থাকলে কি হবে? সো হবে। ঠিক তেমনই হিদার থাকলে তিদার হবে, নাও থাকলে দেন হবে। আজকে যেটা এখন, আগামীকালকে সেটা কিন্তু কি তখন। আমরা এখন যেটা কথাবার্তা বলছি, এই যে এখন আমি তোমার সাথে কথাবার্তা বলতেছি, এটা মনে করো আগামী 3 দিন পরে তুমি বলবো কি তখন, তখন উনি এটা বলছিলেন, তখন তিনি ওইখানে যাচ্ছিলেন, এরকম হয়ে যাবে। তা নাও থাকলে কি দেন। টুডে থাকলে কি হবে জানো? দ্যাট ডে হবে। টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। আর টুমোর থাকলে হবে কি জানো? দ্য নেক্সট ডে। আর ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে। টুমোর থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। টুমোর থাকলে কি হবে? দ্য নেক্সট ডে অথবা কি দ্য ফলোয়িং ডে। তাহলে আসো কি কি বলছি, দিস থাকলে দ্যাট বসাইতে হবে, তবে দ্যাট থাকলে দিস বসানোর দরকার নাই। দিস থাকলে দ্যাট বসাবেন যে, তারপর দিস থাকলে দোজ বসাবেন, হিয়ার থাকলে দিয়ার বসাবেন। আজকে যেটা এখানে, আগামীকালকে সেটা কিন্তু সেখানে হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো হিয়ার থাকলে দিয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, তারপর হিদার থাকলে তিদার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমোর থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, এই যে নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করবা। ওকে, গেল। এবার আসো
এবার আসো আমরা কিছু আরবিসি পিটিএন তো আমরা অলরেডি পড়ে ফেলছি। আরবিসি পিটিএন রিপোর্টিং ভার্বের পরিবর্তন পড়লাম, তারপর হচ্ছে কনজাংশন বসানো পড়লাম, তারপর হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দের রূপান্তর। এখন আমি যে তোমাকে এতগুলো বুলি আওড়াইলাম, এত বেশি আমি ফাঁকাফাঁকি করে ফেললাম, এখন একটা প্রমাণ দিতে হবে না? আমি যে তোমাদেরকে ছোটবেলা থেকে বলতেছি কি, মানে ছোটবেলা মানে কি ক্লাসের শুরু থেকে কি বলতেছি, আরবিসি পিটিএন এই একটা টেকনিক দিয়ে পুরো ন্যারেশন কভার করা যাবে। তাহলে এখন তো প্রমাণ দেওয়ার পালা, তাই না? মানে এই যে 5টা সমীকরণ যুক্ত করলে তুমি ন্যারেশন মিলাই ফেলতে পারবা। আরবিসি পিটিএন, আসো এটা একটু মিলাই দিই, এটা একটু মিলাই দিচ্ছি ভাইয়া, আসো। আচ্ছা, আগে এটা দেখো, টেন্সেরটা একটু দেখো, মোটামুটি এখন আইডিয়া পাবা। কি বলছে একটু দেখো তো ভাইয়া। ডিরেক্ট, হি সেইস কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু ভার্সিটি। আচ্ছা, এখন আপনি বলেন তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা কি আছে, প্রেজেন্ট আছে, তার মানে আমার টেন্সের কোনো পরিবর্তন দরকার নাই। তাহলে কি হবে দেখো, হি সেইস কনজাংশন আকারে দ্যাট বসাবো, কেন জানো? কারণ এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি বসবে, দ্যাট বসবে, হি সেইস দ্যাট বসবে। এরপরে আমাদের এটা রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা হয়ে গেল, মনে করো হি সেইসও হইতে পারে, এটা হি টেলসও হইতে পারে, হি সেইস দ্যাট। তাহলে এখানে দ্যাট কেন হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি বসে, দ্যাট বসেছে। এরপরে এটা কি আছে, আই আছে, আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন আমাদেরকে অবশ্যই কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এই যে দেখো এখানে হি আছে, এই যে হি দিলাম, এখানে এম আছে, ইজ করলাম, ওয়াজ কেন করি নাই, টেন্সের পরিবর্তন যে হবে হবে বললাম, কেন এখন হচ্ছে না? কারণ এখানে হচ্ছে কি সেইস, এটা যদি প্রেজেন্ট থাকে টেন্সের পরিবর্তন হবে না, এই যে হয় নাই, হি ইজ হয়েছে, তাহলে ইজ তো আর পরিবর্তন না, আই এর সাথে এম, হি এর সাথে ইজ, এটা তো পরিবর্তন না, কারণ এম ইজ আর এগুলো তো প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ইজ গোয়িং টু ভার্সিটি, মিলে গেছে। এরপর দেখো হি উইল সে, সে বলবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন দেখো এটাও একটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা মনে করি হি উইল সে বরাবর রাখলাম। এবং যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন কি বসবে, দ্যাট, তাহলে দেখো হি উইল সে দ্যাট বসে। এরপরটা আই আছে, ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কি অনুসারে হয়, সাবজেক্ট অনুসারে, এই যে হি, তাহলে হি দিলাম। এখন আই এর সাথে হি গেছে, ঠিক আছে, কিন্তু হির সাথে কি যাবে, হ্যাজ, দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটাও তার পরিবর্তন হইল না, যেহেতু এখানে উইল সে আছে, টেন্সের পরিবর্তন হয় নাই। এরপর আসো, দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলেছিল, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন কি বসবে, দ্যাট বসবে, যদি এই যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এটা হচ্ছে আবার তোমার কি চিরন্তন সত্য একটা কথা, তো সেক্ষেত্রে আমাদের এই ইজটা টেন্সটা পরিবর্তন করবো না, তাহলে কি করবা, দ্য টিচার সেড টু মি দ্যাট, এই যে দ্যাট দিলাম, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, হুবু লিখে দিবা। দ্য টিচার সেড টু মি কমা ইনভার্টেড কমা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এটাও একটা আমাদের কি চিরন্তন সত্য, তো সেক্ষেত্রে এটা টেন্সের পরিবর্তন হবে না, দ্য টিচার সেড টু মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। বুঝছো ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু কেউ তোমাকে এইভাবে ধরে ধরে পড়াবে না, জাস্ট এই প্ল্যাটফর্ম তোমাকে পড়াচ্ছে। আশা করছি তোমরা এটা সর্বোচ্চ ইউটিলাইজ করবা। তো আমি যেভাবে পড়াচ্ছি কিংবা আমরা যেভাবে পড়াচ্ছি, মোটামুটি হচ্ছে তুমি এডমিশন লেভেলে ছক্কা হাঁকাইতে পারবা। তুমি যখন এডমিশনে পড়তে যাও, কিরে এইচএসসি লেভেলে আমরা এমনভাবে পড়ে আসি, দেখা যাবে এডমিশনের সমস্ত কোয়েশনগুলো পারা যাচ্ছে। এই যে প্রত্যেকটা যে দৌড়ে দৌড়ে পড়াচ্ছি, অনেক জায়গাতে জাস্ট নাম কাওয়াজতে ক্লাসগুলো হয়, কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা চাই তোমাদের ভিতর থেকে যেন, তোমাদের ভিতরের যে মানুষটা আছে সেটা যেন জাগ্রত হয়, তোমার কনফিডেন্সকে তুমি যেন বিল্ড আপ করতে পারো, সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি। এরপর আসো, প্রত্যেকটা রুলস পড়ানোর পর তোমাদের সেই স্ট্রাকচারগুলো দেখাচ্ছি, সেই এক্সাম্পলগুলো দেখাচ্ছি। এটা একটু দেখো, তোমাদের এই টেন্স দেখাতে হবে, তুমি জাস্ট কীভাবে হচ্ছে একটু দেখো। হি সেড আই রাইট এ লেটার, ওকে ফাইন, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ভাই? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদেরকে সেইডটাকে সেইড রাখতে পারবো, তো টোল রাখতে পারবো। মনে করো আমি দিলাম কি হি সেইড অথবা হি টোল দ্যাট, তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট সময় কি দিলাম, দ্যাট দিলাম, ওকে ফাইন। হি সেইড দ্যাট, এখানে কি আছে, আই আছে, তাহলে আইটা এখানে কি হি অনুসার হবে, এই যে হি অনুসার হয়েছে, তাহলে এখানে রাইট আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এই যে দেখো ফার্স্ট ফর্ম হয়েছে, এই যে মিলে গেছে। এবার বারবার তুমি প্র্যাকটিস করতে করতে সব জিনিস তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরে হি সেড আই এম রিডিং, তাহলে এটা ওয়ান পর গেছে, এটা হবে আই মনে করো।
তো এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেটটাকে আমি সেট রাখলাম, মনে করো এ রাখলাম। এরপরে আমাকে কি করতে হবে, কনজাংশন বসাইতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি, দ্যাট, তাহলে দ্যাট বসে, হি সেড দ্যাট। এখানে যেহেতু আই আছে তাহলে হি অনুসার হবে, এই যে হি আবার দিলাম। এরপরে এখানে কি আছে, এম আছে, তুমি জাস্ট কি করবা, ওয়াজ করবা, রিডিং বরাবর বরাবর থেকে গেল, কোনো সমস্যা নেই। এই যে পরিবর্তন হয়ে গেল, হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং। তারপর দেখো হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এরপর তুমি আবার দেখতে পাচ্ছ এটা কেন জানি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইট বরাবর থাকবে কিংবা টোল দিবা। তাহলে মনে করো আমি হি টোল দিলাম বা শি টোল দিলাম, ওকে ফাইন। তো এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন কি হবে, দ্যাট হবে, হি অথবা শি টোল দ্যাট, এই যে দ্যাট। এরপর এখানে আই আছে, এখানে কি শি, ফার্স্ট পারসন থাকলে কি সাবজেক্ট অনুসারে, এই যে সাবজেক্ট অনুসারে বসে শি। তারপর এখানে হ্যাভ আছে, কি করলাম, হ্যাড, শি হ্যাড ডান হার ডিউটি। এখানে আয়ের জন্য মাই হয়েছে, কিন্তু এখানে যেহেতু শি নিয়ে আসে, শি এর জন্য কি হবে, হার হবে, এটা বুঝতে হবে। আয়ের জন্য মাই হয়, শি এর জন্য কি হার হয়। আয়ের পসেসিভ মাই, শি এর পসেসিভ কি হার, যেটা তোমরা হচ্ছে মডিফায়ার টপিকটাতে পড়বা ভালো করে। এরপর আসো, দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তাহলে এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড অথবা আমরা বরাবর টোল্ড রাখতে পারি, তাহলে দে টোল্ড অথবা দে সেড। তো কনজাংশন কি, দ্যাট, এই যে দ্যাট বসছে। এরপরে এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন, এটা অনুসার হবে, তাহলে দে বরাবর বসে গেছে, দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, ওকে গেল। তারপর দেখো হি সেড আই রুট এ লেটার, তাহলে এটা আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা সেড বরাবর রাখলাম, মনে করে এই যে রাখলাম। এরপরে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন কি বসবে, দ্যাট, এই যে বসছে, হি সেড দ্যাট। এরপরে এখানে কি আছে, আই, তাহলে আইটাই অনুসার হবে হি, তাহলে এই যে দিলাম হি। তারপরে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট টেন্স থাকলে কি হবে, ফার্স্ট পারফেক্ট হবে বলছিলাম। তাহলে ফার্স্ট পারফেক্ট দেখো, হ্যাড রিটেন আ লেটার, এই যে ক্লিয়ার, বুঝছো, একদম ইজি, একদম মানে একদম ইজি। এরপর আসো, এরপরটা দেখো ভাইয়া, এরপরটা দেখো একবার। সুমাইয়া সেড, তোমাদের মধ্যে কি সুমাইয়া আছো? থাকলে কিন্তু তোমাকে ধন্যবাদ। সুমাইয়া সেড আই ওয়াজ রিডিং আ বুক। আচ্ছা দেখো, এই সুমাইয়া, এটা কিন্তু এই যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই সেইটাকে সেইট রাখিয়ে দিব অথবা টোল রাখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে সুমাইয়া সেড দিলাম, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন কি, দ্যাট, এই যে দ্যাট বসছে। এরপরে এখানে থেকে একটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যেহেতু আছে অবশ্যই সাবজেক্ট অনুসার করতে হবে, তাহলে সাবজেক্ট অনুসার কি হবে, সোমাইয়া। তাহলে এই যে দেখো, সোমাইয়ের জায়গায় আমরা কি দিলাম, শি দিলাম। সোমাইয়ের জায়গায় আমরা কি দিলাম, শি দিলাম, কারণ যেহেতু এখানে সোমাইয়া আছেই, আবার যদি সোমাইয়া দেয় সেটা কেমন জানি দেখাচ্ছে, দ্যাটস আমরা কি দিলাম, শি দিলাম। তাহলে সোমাইয়া সেড দ্যাট শি, এখানে শি বলতে আসলেই তো সোমাইয়া নাকি, শি। তারপর এখানে কি আছে, ওয়াজ রিডিং আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, এটা কি আছে, ফার্স্ট কন্টিনিউয়াস। বলেছিলাম যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিরকম, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওয়াজ গোয়িং আছে, হ্যাড বিন গোয়িং, ওয়াজ রিডিং, হ্যাড বিন গোয়িং, তাহলে দেখো হ্যাড বিন রিডিং আ বুক। সুমাইয়া সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং আ বুক, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বুঝতে হবে। ওয়াজ রিডিং, হ্যাড বিন রিডিং, ওয়াজ গোয়িং, হ্যাড বিন গোয়িং, ওয়াজ টেকিং, হ্যাড বিন টেকিং, এরকম। আরিফা সেড আই হ্যাড ডান মাই ডিউটি, আরিফা সেড আই হ্যাড ডান মাই ডিউটি, ওকে ফাইন। এবার আসো, এটাও আবার একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেট বরাবর রাখলাম, কনজাংশন কি, দ্যাট দিলাম। এরপর এটা সাবজেক্ট, এই যে আরিফা, তাহলে আরিফার জন্য শি বরাবর দিলাম, আরিফা সেড দ্যাট শি। এরপর এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট, এটা কি আছে, ফার্স্ট পারফেক্ট আছে, তাহলে ফার্স্ট পারফেক্ট থাকলে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। আমরা শুধু পরিবর্তন করব কোনটা, প্রেজেন্ট থাকলে ফার্স্ট করব, ফার্স্ট থাকলে আমরা প্রেজেন্ট থাকলে ফার্স্ট করব, ফার্স্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর বাইরে আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নেই, আমরা আর কোনো পরিবর্তন করব না। এবার দেখো, যেহেতু এখানে হ্যাড ডান ফার্স্ট পারফেক্ট আছে, আমরা এটা বরাবর হুবহু লিখে দিলাম, হ্যাড ডান হার ডিউটি। এরপর দেখো, দে সেড উই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তো এটাও যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা বরাবর সেটটাকে রেখে দিলাম, কনজাংশন আকারে কি দিব, দ্যাট দিব। এখানে উই যেহেতু ফার্স্ট পারসন, আমরা দে অনুসার করব, এই যে করলাম, দে সেড দ্যাট দে। এরপর দেখো হ্যাড বিন ওয়ার্কিং, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, বরাবর বসে যাবে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা যেটা এখন থেকে বুঝাইতে চাইলাম তোমাদেরকে প্র্যাকটিস করে করে, সেটা হচ্ছে এখানে টেন্সের পরিবর্তন হবে শুধু কোথায় বলো তো, শুধু টেন্সের পরিবর্তন হবে কোথায়, প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম করবা, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট করবা, হ্যাড প্লাস বি3, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবা, আর মডাল থাকলে মডালের এগুলোর কি ফার্স্ট ফর্ম করবা, মাস্ট থাকলে কি করবা, হ্যাড টু করবা, দ্যাটস ইট।
ফার্স্ট পারফেক্ট আছে বরাবর ফার্স্ট পারফেক্ট রেখে দিবা, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বরাবর রেখে দিবা, এগুলো তো চেঞ্জ করার তোমার দরকার নেই, আশা করি বুঝছো। তো তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাসটা করতেছো, আই থিঙ্ক ভালো কিছু হবে। এবার আসো আমাদের ব্যতিক্রম নাম্বার একটা ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমটা দেখো, এটা ব্যতিক্রম নাম্বার 3, এটা একটু দেখো। লেট দ্বারা যদি কখনো প্রস্তাবনা বোঝায় রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্টেডে পরিবর্তিত হয়, এটা তোমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবে এখান থেকে একটা কোশ্চেন 1000% তুমি পাবা, এখান থেকে এই কোশ্চেনটা পাবাই। লেট দ্বারা প্রস্তাবনা বুঝালে কি বুঝালে? লেট দ্বারা প্রস্তাবনা বুঝালে রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্টেডে পরিবর্তিত হয় এবং কনজাংশন হিসেবে লেটের পরিবর্তে দ্যাট বসবে, প্লাস সাবজেক্ট প্লাস শুরু দেবো মাইট প্লাস এক্সটেনশন বসবে। আচ্ছা কি বুঝছো বলো তো? মাথার উপর দিয়ে গেছে না ভাই? কোনোভাবে মাথার উপর দিয়ে যাওয়ার দরকার নেই। এমন একটা সেন্টেন্স পাইছো যেটা ল্যাট দিয়ে শুরু হয়েছে, কিন্তু সে ল্যাট দ্বারা সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছে কেন জানি তোমার একটা প্রস্তাব দিচ্ছে, তোমার প্রস্তাব দিচ্ছে এরকম মনে হচ্ছে, তখন তুমি কি করবা? সেইটাকে তুমি ওই যে প্রস্তাব, যেহেতু প্রস্তাবের ইংলিশ কি প্রপোজড অথবা সাজেস্টেড মনে করবা। ল্যাট দ্বারা যদি কখনো তোমার কাছে মনে হয় যে এটা দ্বারা প্রস্তাব দেওয়া হচ্ছে, তখন তুমি রিপোর্টিং ভার্বটাকে প্রপোজড অথবা সাজেস্টেডে রূপান্তর করবা। এরপরে কনজাংশন আকারে তুমি একটা দ্যাট দিবা, এরপরে হচ্ছে কি সাবজেক্ট, এরপরে শুরু দেবো মাইট, এরপরে এক্সটেনশন, এরকম। এটাই বুঝাইতে চাইতেছে। ল্যাট দ্বারা প্রস্তাবনা বুঝালে রিপোর্টিং ভার্বটি প্রস্তাব, যেহেতু বোঝাচ্ছে প্রস্তাবের ইংলিশ কি প্রপোজড অথবা সাজেস্টেড, এগুলোকে মুখস্থ না করে বোঝার চেষ্টা করবা। ল্যাট দ্বারা প্রস্তাবনা বুঝালে মানে কোনো একটা প্রস্তাব বুঝালে তখন রিপোর্টিং ভার্বটি মানে সেই শব্দটা প্রপোজড অথবা সাজেস্টেডে রূপান্তর করবা এবং কনজাংশন হিসেবে ল্যাট না দিয়ে ল্যাটের পরিবর্তে এখানে দ্যাট বসাবে। কি বসাবে? দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুরু দেবো মাইট প্লাস এক্সটেনশন, এগুলাই বসবে। যেমন আমি যদি বলি লেট আস গো দিয়ার, চলো সেখানে যাই। লেট আস গো হোম টুগেদার, চলো একসাথে বাড়ি যাই। যদি বলা হয় লেট আস গো টুগেদার, চলো একসাথে যাই, তাহলে এই সবগুলো কিন্তু একটা প্রস্তাব। যেমন এখানে একটা সেন্টেন্স আসছে, দেখো আমি তোমাকে বলি, এই যে কোশ্চেনটা এডমিশন টেস্ট অনেকবার আসছে, অনেকবার মানে অনেকবার আসছে এই কোশ্চেনটা, একটু দেখো। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একসাথে হাঁটি। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একটু হাঁটতে বেরোই, তাহলে এটা একটা প্রস্তাব। তো যেহেতু এটা দ্বারা প্রস্তাব বুঝাইছে, এই সেটটাকে আমরা কি করবো ভাইয়া বলো তো? এই সেটটাকে আমরা প্রপোজড অথবা সাজেস্টেডে নিয়ে যাব। তাহলে আমি দিলাম কি হি প্রপোজড, কি করবো? হি প্রপোজড মি, এরপরে কনজাংশন কি দিলাম? দ্যাট দিলাম। এরপরে আসো এখানে যে কি আছে আস আছে না, আস এর সাবজেক্ট ফর্ম কি জানো? উই, এই যে দিলাম উই। এটা অনেকে বুঝে না, এই যে সাবজেক্টটা কোথেকে আসে? আস আছে না, আস এর সাবজেক্ট ফর্ম হচ্ছে কি উই, উই শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে কি হবে? হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একসাথে হাঁটতে যাই। তাহলে এখানে যেহেতু এটা তার প্রস্তাব বোঝাচ্ছে, সেইটুকু আমরা করবো কি প্রপোজড, হি প্রপোজড মি, হি প্রপোজড মি, এরপর কি দিলাম? দ্যাট দিলাম। হি প্রপোজড মি দ্যাট, আসের জায়গায় কি দিলাম? উই। এখান থেকে এটা যেহেতু অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম লাগবে, উই শুড গো আউট ফর এ ওয়াক। অথবা তুমি বলতে পারো হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট আস গো হোম টুগেদার, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, উই শুড গো হোম টুগেদার। এবার আসো, শুরুতে কথা দিয়েছিলাম আরবিসি পিটিএন, রবি কলেজে পিটিয়েছে নাহিদকে, প্রমাণ করতে পারলে ন্যারেশন সমান নো টেনশন, মানে ন্যারেশন সমান তোমার কোনো টেনশন থাকবে না। আরবিসি পিটিএন সমান ন্যারেশন আমরা মিলাই দিব, সেটাই বলছিলাম। এখন সুতরাং প্রমাণ করার পালা। এবার চলো আমরা একটু প্রমাণ করে দেখি আরবিসি পিটিএন দিকে সত্যিকার অর্থে কি ন্যারেশন সলভ করা যায় কিনা একটু দেখবা। আসো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা একটু সলভ করে দেখি। ফার্স্ট অফ অল দেখো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু কলেজ নাও, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু কলেজ নাও, আমি এখন কলেজে যাচ্ছি। তাহলে দেখো তো ভাইয়ারা আপুরা, এটা হচ্ছে একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমনে চিনছে? এই যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সব সময় তোমার নজর যাবে আগে কিন্তু রিপোর্টেড স্পিচের ওইখানে, রিপোর্টেড স্পিচে কোন ধরনের সেন্টেন্স আছে এটা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে সেইডের জায়গায় আমি চাইলে টোল্ড দিতে পারবো। এই যে দেখো টোল্ড দিলাম, হি টোল্ড মি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আরবি আমি চেঞ্জ করে ফেললাম,
এরপর 2 নম্বর কি সি, তাহলে এটা একটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন কি বসবে, দ্যাট বসবে, এই যে বসছে। এরপর হচ্ছে পার্সনের পরিবর্তন, এখানে আই আছে, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে এই যে হি অনুসারে বসছে। এরপর এখানে এম আছে, এম যেহেতু আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কি করলাম, ফার্স্ট ফর্ম করলাম। এরপর বাকি যা আছে সব বসে গেছে। নাও এটা নৈকট্যবাচক শব্দ, সেটা কি কি করলাম, দূরত্ববাচক শব্দে রূপান্তর করলাম। নাও থাকলে কি দেন, তাহলে এখানে ছিল কি হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু কলেজ নাও। আর এটা ইনডাইরেক্ট কি হলো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু কলেজ দেন। তাহলে একটা বিষয় দেখছো, আর বি সি পি টি এন সমান সমান ন্যারেশন। আহা, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কত সুন্দর করে মিলে গেছে তাই না, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ডিড দ্য ওয়ার্ক ই স্টার্টেড। তাহলে আবার দেখতে পাচ্ছি এটা একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই সেড টুটা আমরা কি করলাম, টোল করলাম। আচ্ছা ফাইন, এরপরে কনজাংশন আকারে কি বসালাম, দ্যাট বসালাম। ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন অনুসারে ফার্স্ট পার্সন থাকলে কি সাবজেক্ট অনুসারে বসালাম। ডিড যেহেতু ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে ফার্স্ট পারফেক্ট করতে হবে, তাহলে যে হ্যাড ডান, বাকি ওয়ার্ডগুলো বসালাম। এরপরে ইয়েস্টারডে পরিবর্তে কি দ্য প্রিভিয়াস ডে বসালাম। তাহলে কি হইলো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। এরপর আসো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই ওয়াজ টিচিং আর্লিয়ার, আই ওয়াজ টিচিং আর্লিয়ার। তাহলে এটা আবার হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইটুকু আমরা কি টোল রাখলাম। এরপরে মি দিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন দ্যাট বসালাম। আই এর জায়গায় এখানে হি অনুসারে হবে, হি বসালাম। ওয়াজ টিচিং, এটা ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে করতে হবে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন টিচিং আর্লিয়ার। ওকে, এটা গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি ন্যারেশনটা। আচ্ছা, এরপর আসো ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন হচ্ছে একটু দেখো। He said to me, comma, inverted comma, where are you going now? He said to me, comma, inverted comma, where are you going now? তাহলে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা বুঝেই গেছি বাইরে ভাই। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে সেই টুটা কি হয়ে যাবে, অটোমেটিক আস্কড হয়ে যাবে। আস্কড এর পর কিন্তু টু হবে না, হি আস্কড মি। ওকে ফাইন, যেহেতু এখানে ডাবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ডাবল এইচ ওয়ার্ডটা এখানে কনজাংশন রূপে বসে যাবে। এই যে রিপোর্টিং ভার্বের উপরে কনজাংশন বসে গেছে। এরপর এখানে ইউ আছে, তাহলে ইউটা কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সবসময় কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। তাহলে এখানে অবজেক্টটা কি মি আছে, তাহলে মি এর আবার সাবজেক্ট কি আই, তাহলে দেখো আই দিয়ে দিলাম না, মিলে গেছে। তারপর এখানে আর আছে, তাহলে আর আছে মানে কি অ্যামিজার আর কি, তাহলে অ্যামিজার থাকলে কি ওয়াজ ওয়ার। তাহলে এখন তুমি বলো আয়ের সাথে কি অয়ার যাবে নাকি ওয়াজ যাবে। এখানে মনে করো আর আছে, তুমি বলতেছো আর যেহেতু অয়ার হওয়ার কথা, কিন্তু আয়ের সাথে তো অয়ার যাবে না, এখানে যাবে কি ওয়াজ। তাহলে আই ওয়াজ গোয়িং, নাও থাকলে কি দেন, মিলে গেছে। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়ার আর ইউ গোয়িং নাও, তাহলে এখন ইনডাইরেক্ট হচ্ছে কি হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। এরপর আসো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বইটা পড়তেছো। তাহলে এটা আবার ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের সেটটা কি হবে, আস্কড হবে, এবং এটা হচ্ছে অক্সিলারি, সেজন্য কনজাংশন কি হবে, ইফ হবে। হইছে, এখানে ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে মি আছে, মি এর সাবজেক্ট কি আই, এই যে হইছে। এরপরে দেখো এখানে আর আছে, অ্যামিজারা থাকলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে আয়ের সাথে কি আবার ওয়াজ রিডিং হিজ বুক, আর বিসি পিটিএ মিলে গেছে। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, তাহলে আবার দেখো এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্সটা ভাই। এরপর আবার এখানে আস্ক দিলাম, এরপরে যেহেতু এটা মডাল সেজন্য কি দিলাম, ইফ দিলাম। এরপর যদি ইউ আছে, তাহলে মি অনুসারে কি হবে আই। ওকে ফাইন, উইলের জায়গায় কি হবে উড। মডাল থাকলে মডালের ফার্স্ট ফর্ম হবে ইফ আই উড গো, কাম থাকলে কি হবে গো হবে, হয়েছে। ইফ আই উড গো টু, ইফ আই উড গো টু, এখানে হির জন্য কি হবে হিস হবে। হি আস্কস মি ইফ আই উড গো টু হিজ হাউস দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে কি হবে দ্য নেক্সট ডে হবে। তাহলে এইভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা রূপান্তর করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু দেখো ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে স্পিক দ্য ট্রুথ এটা হচ্ছে অলওয়েজ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অতিরিক্ত অংশ। মনে করো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা উপদেশ দিচ্ছে। তো উপদেশ দিলে সেটা কি হয়ে যাবে অ্যাডভাইস, তাহলে হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড মি। ওকে, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন কি বসে, টু অথবা নট টু বসে। তো এটা যদি হ্যাঁ বোধক, তাহলে কি হবে টু হবে, তাহলে টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অলওয়েজটা এখানে কি শেষের দিকে চলে আসবে। হি অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, হি অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ক্লিয়ার? আচ্ছা, এটুকু আমরা ক্লিয়ার বুঝছি। এরপরে আসো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা
প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন দেখো তো একটু, এটা দেখে আমরা প্লিজ দেখে আমরা বুঝে গেছি এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা দ্বারা রিকোয়েস্ট বোঝানো হচ্ছে। তাহলে সেইটাকে আমরা কি করলাম, রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এরপর দেখো হি সেড টু মি ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই দেখে আমরা বুঝে গেছি এটা একটা কি উপদেশ, অথবা এটা একটা নিষেধও হতে পারে। তাহলে উপদেশ দিলাম, মনে করো হি অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, অথবা যদি তুমি মনে করো এটা একটা কি নিষেধ, তখন বলবা হি ফরবেড মি টু টেল আ লাই, তিনি আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা না বলতে নিষেধ করছেন না, মিথ্যা বলতে নিষেধ করেছেন। যখন তুমি এখানে ফরবেড দিবা তখন আর নেগেটিভ দিতে পারবে না, কারণ ফরবেড নিজে তো নেগেটিভ। হি ফরবেড মি টু টেল আ লাই, অথবা হি অ্যাডভাইসড মি নট টু টেল আ লাই। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আশা করি বুঝছো। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমি বুঝে গেছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে প্লিজ দ্বারা কি বোঝাচ্ছে, রিকোয়েস্টেড, তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। হি সেড টু মি ডোন্ট টেল এ লাই, হি অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু দেখো ভাইয়া। দে সেড, তারা বললো, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। দে সেড, তারা বললো, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ হুররে দ্বারা এটা কি এক্সক্লেমেটরি, মানে একটা আশ্চর্যজনক কোনো কিছু বোঝাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করবো, সেটাকে এক্সক্লেমড উইথ জয়। আর এটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, কনজাংশন কি বলবে, দ্যাট। ইয়াও, ইয়াও মানে কি ছিল, দ্যাট। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। উই আছে এখানে, এটা ফার্স্ট পারসন, তাহলে এখানে দে আছে, তাহলে এখানে দে হবে। হ্যাভ আছে, হ্যাট হবে, দে হ্যাড ওয়ান দ্য গেম। ক্লিয়ার? তাহলে দে সেড হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা হবে দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য গেম। এটাই ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের কিছু দেখো, একটু করে দেখো। যেমন প্রথমে কি বলছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা ইনভার্টেড কমা মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ কি হেল্প ইউ। তাহলে এটা আমি বুঝে গেছি এটা মে আসে, মানে এটা অবশ্যই কি অবজেক্টিভ সেন্টেন্স। তো অবজেক্টিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বটা কি হয়, উইশড অথবা কি ফ্রেড, উইশড অথবা কি হয় ফ্রেড হয়। তাহলে এই যে দেখো, সেটাকে আমরা কি করলাম, উইশড করলাম। দ্য টিচার উইশড দ্যাট, এখানে আল্লাহটাকে আমরা আল্লাহ শব্দটাকে এখানে নিয়ে আসবো, আল্লাহ। দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম, আল্লাহ মাইট হেল্প হিম। তাহলে আল্লাহ যে শব্দটি আছে সেটাকে আমরা আগে নিয়ে আসবো সাবজেক্ট আকারে, ম্যাট জায়গায় আমরা কি করবো, মাইট করব। দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম, আল্লাহ মাইট হেল্প হিম। ওকে, এরপর আসো, এরপর আসো, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আছে, সেটা একটু দেখো। ন্যারেশনে বাই আল্লাহ, বাই লাভ, বাই মাই লাইফ ইত্যাদি থাকলে ইনডিরেক্ট করার সময় সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাভ ইত্যাদিতে পরিণত করতে হবে। কি কি বলছি বলো তো, ন্যারেশনে যদি কখনো বাই আল্লাহ, বাই লাভ, বাই মাই লাইফ ইত্যাদি থাকে, তখন ইনডিরেক্ট করার সময় তখন তুমি কি বলবা, সোয়ারিং বাই আল্লাহ মানে আল্লাহর শপথ, সোয়ারিং বাই লাভ ভালোবাসার শপথ, সোয়ারিং বাই মাই লাইফ আমার জীবনের শপথ, এরকম। তাহলে বাই দ্বারা শপথকে বোঝানো হয়। যখন বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই মাই লাভ থাকবে, তখন তোমাকে অবশ্যই সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই মাই লাভ এগুলো দিতে হবে। এবার আসো এক্সাম্পল দেখো কিরকম বলা হচ্ছে, এরকম। এই যে দেখো, রুফক সেড টু ফাহিম, রুফক সেড টু ফাহিম, রুফক ফাহিমকে বলেছিল হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। ফাহিম সেড ক্লাস 8, ফাহিম কি বললো, ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, তাহলে এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে কি হচ্ছে দেখো, রূপক আক্স ফাহিম, রূপক ফাহিমকে আক্স করেছে। তো হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস এটা পুরোটা কিন্তু ডাবল এইচ ওয়ার্ড, এই পুরোটাকে ডাবল এইচ ওয়ার্ড, এটা কনজাংশন রূপে বুঝতে পারি আমরা। হোয়াট ক্লাস, এখানে ইউ যেহেতু আছে, ইউটা কি সেকেন্ড পারসন, তো আমরা এটার জন্য ফাহিম অনুসারে হবে, তাহলে ফাহিমের জন্য কি হবে, হি হবে। হোয়াট ক্লাস হি রিড ইন, হোয়াট ক্লাস হি রিড ইন, রূপক আক্স ফাহিম হোয়াট ক্লাস হি রিড ইন। ওকে ফাইন, ফাহিম সেড ক্লাস 8, তাহলে কি হবে, ফাহিম রিপ্লাইড দ্যাট, প্রশ্ন করার পরে যেটা আসবে সেটাকে আমরা বলি রিপ্লাই, কি বলি রিপ্লাই। তাহলে ফাহিম রিপ্লাইড দ্যাট হি ক্লাস 8 মানে কি হি রিড ইন ক্লাস, আর কি হি রিড ইন ক্লাস 8, হি রিড ইন ক্লাস 8, এখানে জাস্ট অবস্থা ক্লাস 8, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে হি রিড ইন ক্লাস 8। এই ন্যারেশনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় হচ্ছে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, তোমাকে বুঝে নিতে হবে।
এখানে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, রূপক সেড টু ফাহিম হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ফাহিম সেড ক্লাস 8। তাহলে এখানে আমাদের ইনডাইরেক্ট কি হবে, রূপক আস্কড ফাহিম হোয়াট ক্লাস হি রিড ইন, ফাহিম রিপ্লাইড দ্যাট হি রিড ইন ক্লাস 8। প্রশ্ন করার পরে যেটা হবে সেটা সব সময় রিপ্লাই হবে, এটা মনে রাখবা। অনিক সেড টু রোমান, অনিক রোমানকে বলেছিল হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? রোমান সেড চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম মানে কি, আই এম গোয়িং টু চট্টগ্রাম, এটা বুঝে নিতে হবে। তারপর আসো, অনিক আস্কড রোমান, এই যে আমাদের ডাব্লিউএইচওটা বসে বসে গেছে, এরপর ইউটা হচ্ছে আমার কি সেকেন্ড পার্সন, তাহলে এই যে রোমান অনুসার হবে, রোমানের জন্য কি বলবে, হি, এই যে বসে হয় আর হি, এই যে দেখো এখানে আর আছে, আর এমিজা থাকলে কি ওয়াজ হয় আর, তাহলে এখন দেখো তুমি হি এর জন্য কি হবে ওয়াজ, তাহলে হয়েছে হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ কি গোয়িং। অনেক আস্কড রোমান হোয়ার হি ওয়াজ গোয়িং, রোমান রিপ্লাইড দ্যাট, রোমান কি করলো তো প্রত্যুত্তর দিল হি ওয়াজ গোয়িং টু চট্টগ্রাম। এখানে সে কিন্তু বলছিল শুধু চট্টগ্রাম, কিন্তু তোমাকে বলতে হবে কি হি ওয়াজ গোয়িং টু চট্টগ্রাম। এই জন্য বলছি কিছু কথা তোমাকে অবশ্যই কি আলাদা করে বুঝে নিতে হবে। এরপর দেখো রিমু সেড টু ফলি, রিমু ফলিকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? ফলি সেড রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছি। ইনডিরেক্ট, আচ্ছা ইনডিরেক্টে কি হচ্ছে দেখো, রিমু আস্কড ফলি, রিমু ফলিকে জিজ্ঞেস করলো, ডাব্লিউএইচওটা বড় বসে গেছে, এরপর ইউ মানে কেন কি ফলি, ফলি মানে কি শি, হোয়াট শি, রিমু আস্কড ফলি, রিমু ফলিকে জিজ্ঞেস করছে, রিমু ফলিকে জিজ্ঞেস করছে হোয়াট শি ওয়াজ ডুইং, হোয়াট শি ওয়াজ ডুইং, সে কি করতেছিল? ফলি রিপ্লাইড দ্যাট শি ওয়াজ রিডিং আ বুক, শি ওয়াজ কি রিডিং আ বুক। তাহলে এই এক্সাম্পলটা দ্বারা আমরা কি বুঝলাম বলো তো, অনেক কিছু জিনিস এখানে ছোটো ছোটো দেওয়া থাকবে, কিন্তু যখন তুমি ইনডিরেক্ট করবা তখন সেটাকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ এটা ন্যারেশনের পূর্ণতা পাবে না। এই হচ্ছে বিষয়টা, কেমন? এরপর আসো আর কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। এরপর দেখো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট ইজ রেইনিং হ্যাভিলি, ইনডিরেক্ট কি হবে? তাহলে হ্যাড বেটার বলছে মানে এটা কি উপদেশ দিছে, তাহলে ইনডিরেক্ট কি হবে, হি অ্যাডভাইসড মি, তিনি আমাকে কি করলেন পরামর্শ দিলেন, টু টেক, এখানে হ্যাড বেটার আর আসবে না, টু টেক অ্যান আমব্রেলা, টু টেক অ্যান আমব্রেলা অ্যাজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, অ্যাজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এখানে অ্যাজ কেন দিলাম একটা, কারণ বিকজ বোঝানোর জন্য, আর ইট আছে এখানে ইটের জায়গায় কি হবে ওয়াজ হবে, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়া উচিত, ইট ইজ রেইনিং হ্যাভিলি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাহলে ইনডিরেক্ট কি হবে, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা দ্বারা তুমি বুঝে গেছো এটা একটা কি পরামর্শ দিচ্ছে, তো পরামর্শের জায়গায় সেইটা সবসময় কি হবে অ্যাডভাইসড হবে, তাহলে এখানে কি হচ্ছে, হি অ্যাডভাইসড মি, তিনি আমাকে পরামর্শ দিচ্ছেন, এবং ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা এটা অনেকটা, ইউ এখানে থাকলেও এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে টু অথবা নট টু হবে, তো এটা যদি হ্যাঁ বুধক তাহলে আমি বলবো কি টু। হি অ্যাডভাইসড মি, তিনি আমাকে পরামর্শ দিলেন, টু টেক অ্যান আমব্রেলা অ্যাজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এখানে ইট আছে, ইটের জায়গায় কি ওয়াজ, বাকিটা হুবহু বসে যাবে। এরপর দেখো, সিদ্দিক সেড টু হাবিব, সিদ্দিক হাবিবকে বলেছিল আই লাইক টু স্টার্ট আ বিজনেস, আমি একটা বিজনেস স্টার্ট করতে আছি, উড ইউ লাইক টু শেয়ার উইথ মি, উড ইউ লাইক টু শেয়ার উইথ মি, তুমি কি আমার সাথে ভাগাভাগি করতে চাও কিনা। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা টোল্ড বলতে পারি, সিদ্দিক টোল্ড হাবিব, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু কনজাংশন কি হবে দ্যাট, সিদ্দিক টোল্ড হাবিব দ্যাট, আইয়ের জায়গায় কি হবে হি হবে, কেন এই যে আইটা মানে কি এ সিদ্দিক, তাহলে কি হবে হি। এরপরে লাইক, এটা যে প্রেজেন্ট ফর্ম তাহলে কি হবে লাইকড হবে, হি লাইক টু স্টার্ট আ বিজনেস, টু এর পর বারবার বেস ফর্ম, এটা চেঞ্জ করার দরকার নাই, হি লাইক টু স্টার্ট আ বিজনেস, অ্যান্ড ওয়ান্টেড টু নো, অ্যান্ড ওয়ান্টেড টু, উড ইউ লাইক টু শেয়ার উইথ মি, মানে তুমি কি আমার সাথে যুক্ত হতে চাচ্ছ কিনা, তাহলে এটা অবশ্যই একটা প্রশ্ন না, দ্যাটস ওয়াই কি অ্যান্ড ওয়ান্টেড টু নো, অ্যান্ড আস্কড বলতে পারো, এখানে এটা যেহেতু একটা কোয়েশ্চেন, সেক্ষেত্রে ওয়ান্টেড টু না বলে তুমি যদি বলতো অ্যান্ড আস্কড, এবং আমাকে জিজ্ঞেস করলো ইফ 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 হি, ইফ হি, এখানে উড ইউ লাইক টু শেয়ার উইথ মি, এখানে মি মানে কি হি, ইফ হি উড লাইক টু শেয়ার উইথ হিম, সে কি তার সাথে যুক্ত হতে চাচ্ছে কিনা। এরপর আসো, মতিন সেড টু জামাল স্টপ এক্সেসিভ ইটিং, তুমি বেশি খাওয়াটা বন্ধ করো, ইউ আর গ্রিটি ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ, তাহলে এটা অনেকটা একটা কি একটা তোমার উপদেশ, তাহলে মতিন অ্যাডভাইস জামাল টু স্টপ এক্সেসিভ ইটিং অ্যাজ হি, এখানে যেহেতু কার কথা বলা হচ্ছে জামালের কথা বলেছে,
অ্যাজ হি, তাহলে হি ওয়াজ গেটিং ফ্যাট, যেহেতু সে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাকে খাবার কম খাওয়ার একটা পরামর্শ দেওয়া হচ্ছে। মতিন সেড টু জামাল, মতিন জামালকে বলতেছে, কথা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না, মতিন এবং জামালের মধ্যে কথাটা হচ্ছে। মতিন সেড টু জামাল স্টপ এক্সেসিভ ইটিং, বেশি খাওয়াটা বন্ধ করো, ইউ আর গেটিং ফ্যাট, তুমি অনেকটা মোটা হয়ে যাচ্ছ। তাহলে কি হবে, মতিন অ্যাডভাইস জামাল টু স্টপ এক্সেসিভ ইটিং, বেশি খাওয়াটা বন্ধ করতে, অ্যাজ যেহেতু হি, যেহেতু হি এখানে হি বলতে কে, জামাল, হি ওয়াজ, দেখো জামাল, হি ওয়াজ গেটিং ফ্যাট, যেহেতু সে কি হচ্ছে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে দেখো, এরপরে আমরা একটু দেখি ন্যারেশন অফ বুকেটিভস, মানে সম্বোধনের ক্ষেত্রে আর কি। বুকেটিভসকে যখন, বুকেটিভসকে বা সম্বোধন পদের উক্তির পরিবর্তন, সম্বোধনটা কি, মনে করো বলা হচ্ছে হাই ডটার ওয়াই আর ইউ ক্রাইং, তাহলে অ্যাড্রেসিং দ্য অ্যাড্রেসিং দ্য উইম্যান অ্যাজ হিজ ডটার, এরকম হবে। মনে করো আমি বললাম হাই ডটার ওয়াই আর ইউ ক্রাইং, হাই ডটার ওয়াই আর ইউ ক্রাইং, তাহলে এটাকে তুমি কি বলবো, অ্যাড্রেসিং দ্য উইম্যান, মহিলাটাকে সম্বোধন করছে অ্যাজ হিজ ডটার, তার ডটার বলে, তার ডটার বলে। অথবা তুমি এভাবে বলতে পারো অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার হি আস্কস দ্য উইমেন, এভাবেও হতে পারে। অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, তার ডটার বলে সম্বোধন করে হি আস্কস দ্য উইমেন, সে মহিলাটিকে কি করছিল, জিজ্ঞেস করেছিল, এভাবেও হতে পারে। অথবা অ্যাড্রেসিং দ্য উইম্যান, ওই মহিলাটাকে সম্বোধন করেছিল অ্যাজ হিজ ডটার, তার ডটার বলে। প্রথম কথা হচ্ছে কাকে সম্বোধন করতেছো, কি বলে সম্বোধন করতেছে, এটাই হতে পারে। হাই ব্রাদার ওয়াই আর ইউ ক্রাইং, তাহলে কি হবে, অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ হিজ ডটার, তার ভাই বলে ছেলেটাকে কি করছে, সম্বোধন করছে। তাহলে এটা একটু দেখো, বুকেটিভস বা সম্বোধন পদের উক্তির পরিবর্তন, বুকেটিভকে যেখানে অ্যাড্রেসিং অ্যাজ দ্বারা প্রকাশ করা ছাড়া অন্য কোনো বিকল্প না পাওয়া যায়, কেবলমাত্র সেখানে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করা যায়। হাসনা ডার্লিং ক্রাইট হাসনা, হাসনা ডার্লিং ক্রাইট হাসান, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, আমার দিকে এভাবে তাকাইও না। তাহলে এই যে দেখো ডার্লিং বলে একটা সম্বোধন করছে না, তাহলে কি হবে, অ্যাড্রেসিং হাসনা, হাসনাকে কি করছে, অ্যাড্রেসিং হাসনা, হাসনাকে সম্বোধন করছে অ্যাজ হিজ ডার্লিং, অ্যাজ হিজ ডার্লিং, তাহলে তুমি কারে সম্বোধন করতেছো, কি বলে সম্বোধন করতেছো, এভাবেই যাবে। তাহলে অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ ফাদার, অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ ব্রাদার, অ্যাড্রেসিং দ্য উইম্যান অ্যাজ হিজ ডটার, অ্যাড্রেসিং দ্য উইম্যান অ্যাজ হিজ সিস্টার, এরকমই হবে। তাহলে তুমি এত কিছু দরকার নাই, জাস্ট সম্বোধনের ক্ষেত্রে এইভাবে মনে রাখো, যাকে সম্বোধন করবে তাকে বলবা, কি বলে সম্বোধন করবে সেটা পরে বলবা, জাস্ট এইভাবে। এত কিছু দেখার দরকার নেই, এটা জটিল, এই জটিলতা বাদ দাও, তোমরা জাস্ট এইভাবে নাও। আমি তোমাদের বলি, মনে করো অ্যাড্রেসিং সম্বোধনের ক্ষেত্রে হবে আর কি, এটা অ্যাড্রেসিং, মনে করো অ্যাড্রেসিং দ্য ম্যান, এটা অ্যাড্রেসিং দ্য ম্যান হতে পারে, অ্যাড্রেসিং দ্য বয় হতে পারে, অ্যাড্রেসিং দ্য উইমেন হতে পারে, অ্যাড্রেসিং দ্য গার্ল হতে পারে। তাহলে যারে সম্বোধন করবে আর কি, মনে করো অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ মানে কি, হিসেবে, তাহলে কি হিসেবে সম্বোধন করতেছে, এটা কি যে সম্বোধন করতেছে সে কি ছেলে নামিয়ে, যদি ছেলে হয় সেক্ষেত্রে বলবো কি অ্যাজ হিজ, তার কি বলে সম্বোধন করতে চাই, হিজ ডটার, হিজ ব্রাদার, হিজ মাদার, হিজ টিচার, এরকম হতে পারে। আর যদি মেয়ে হয় তখন কি বলবো, অ্যাড্রেসিং দ্য ম্যান, অ্যাড্রেসিং দ্য উইম্যান, অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ হার, হারের পরে দিবে অ্যাজ হার ব্রাদার, অ্যাজ হার ডটার, অ্যাজ হার মাদার, অ্যাজ হার ফাদার, এরকম। এখানে যে সম্বোধন করবে সে যদি ছেলে হয় এখানে আসবে হিজ, যে সম্বোধন করবে সে যদি মেয়ে হয় তখন এখানে হবে কি হার। তাহলে সোজা কথায় সম্বোধনের ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা পেসেস ন্যারেশন করতে যাব সেক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ, অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ ব্রাদার, অ্যাড্রেসিং দ্য উইমেন অ্যাজ হিজ ডটার, এরকম। তাহলে আগে যে সম্বোধন, যাকে সম্বোধন করবে তার নামটা আসবে, কি বলে সম্বোধন করবা সেটা পরে চলে যাবে। এটাই গেলো আমাদের সম্বোধনের বিষয়টা। এখানের জটিলতা আমি এটা পরিহার করলাম। আসো, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, মাদার সেড জনি গো টু স্কুল, তাহলে এখানে আস্কড হবে না, এটা হবে এরকম, এটা নর্মাল, এগুলো নর্মাল বিষয়গুলো। মাদার সেড জনি গো টু স্কুল মানে স্কুলে যাও, এটা একটা কি অনেকটা আদেশ না, তাহলে মাদার অর্ডার জনি টু গো টু স্কুল। এখানে আস্কড মানে কিন্তু জিজ্ঞেস করে না, আস্কড অনেক সময় অর্ডারটার মতো কাজ করে, অনেকে সেটা বুঝে না।
আস্কড কিন্তু অনেক সময় অর্ডারের মতো কাজ করে। এখানে আস্কড মানে কিন্তু জিজ্ঞেস করা নয়, এখানে আস্কড মানে কি বলা হচ্ছে, মানে মাদার টোল্ড, মাদার অর্ডার্ড জনি, মা জনিকে আদেশ দিয়েছে, মাদার অর্ডার জনি টু গো টু স্কুল। ফাদার সেড কিপ কোয়াইট অ্যান্ড কিপ কোয়াইট মাই বয়, কিপ কোয়াইট মাই বয়। তাহলে অবশ্যই এটা একটা কি বলতো, কিপ কোয়াইট মাই বয় যেহেতু বলছে, তাহলে এটা অবশ্যই কিপ, এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা কি পরামর্শ। তাহলে কি ফাদার অ্যাডভাইস দ্য বয়, ফাদার অ্যাডভাইস দ্য বয় টু কিপ কোয়াইট, ফাদার অ্যাডভাইস দ্য বয়, এখানে আস্ক না দিয়ে আমরা কি দেবো অ্যাডভাইস, ফাদার অ্যাডভাইস দ্য বয় টু কিপ কোয়াইট। রনি ক্রাইট মাই ফাদার, Ronnie cried, my friend, I always thought of you. Ronnie told his friend that he had always thought of him. মানে এটা জাস্ট পরিবর্তন করলো আর কি। রনি ক্রাইড, ক্রাইড মানে কেন সেইড, মনে করো মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, আই অলওয়েজ থট অফ ইউ, আমি সবসময় তোমার কথা চিন্তা করি। তাহলে এখানে ক্রাইডটা আমি কি করলাম টোল্ড, রনি টোল্ড হিজ ফ্রেন্ড, রনি তার বন্ধুকে বলেছিল দ্যাট, এটা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে কি দেবো দ্যাট, রনি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, এখানে আই জায়গায় কি হবে হি হবে, যদি এটা রনির জন্য হচ্ছে হি হ্যাড অলওয়েজ থট অফ হিম, হি হ্যাড অলওয়েজ থট অফ কি হিম, এই হচ্ছে বিষয়টা। ওকে, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হবে আই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভের জায়গায় আমরা কি দিলাম হ্যাড দিলাম। তাহলে রনি ক্রাইড মাই ফ্রেন্ড আই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ, এটা ইনডিরেক্ট হবে রনি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড অলওয়েজ থট অফ হিম। এবার আসো, এবার তোমরা অনেক সময় বলো যে স্যার পেসেজ ন্যারেশনের নিয়মটা কি, পেসেজ ন্যারেশন বলতে আমরা কি বুঝি। এটা তো গেল, কেন কিন্তু পেসেজ ন্যারেশন অনেকগুলো রুলস চলে গেছে। সত্যি কথা বলতে পেসেজ ন্যারেশন বলতে নতুন কোনো রুলস নাই। পেসেজ ন্যারেশন মানে কি, এই যে এই সেন্টেন্সগুলো যেগুলো দেখছো সেগুলোকে যখন একেবারে স্টেপ বাই স্টেপ লাগিয়ে লাগিয়ে দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে একটা কি পেসেজ ন্যারেশন, মানে কনভারসেশন আকারে যখন দেওয়া হবে তখন সেটা হচ্ছে একটা কি পেসেজ ন্যারেশন। পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে হয়তো সব সময় স্পিকারটা শুরুতে দেওয়া থাকে না, যেমন এখানে হি সেড টু মি, করিম সেড টু, দ্য টিচার সেড টু, এরকম দেওয়া থাকে। কিন্তু পেসেজ ন্যারেশন যখন তোমরা করতে যাবা সেক্ষেত্রে হয়তো সব সময় শুরুতেই কিন্তু স্পিকার দেওয়া থাকে না, এমনকি লিসেনারও অনেক সময় কি স্পষ্ট করে দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমাকে ভালোভাবে সেটা বুঝে নিতে হবে। পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে সব সময় যেটা মনে রাখতে হবে, ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে স্পিকার শনাক্ত করতে হবে, এরপর লিসেনার শনাক্ত করতে হবে। সেটা হয়তো একেবারে শুরুর দিকে পাবে না, অনেক সময় দেখা যায় পুরো পেসেজটা পড়ার পরেই তুমি বুঝতে পারবে কে কথা বলতেছে কে কথা শুনতেছে, এবং অনেক সময় কোনটা কার কথা সেটা বলে দেয় না, কিন্তু তোমারও তো আল্লাহ বিবেক দিছে তাই না, আল্লাহ যেহেতু তোমাকে বিবেক দিছে তুমি এই ন্যারেশনটা পড়ে বুঝতে পারবা কোনটা কার কথা, কে কথাটা বলতেছে কে কথাটা উত্তর দিচ্ছে, সেটা তুমি যদি ওই টেক্সট একটু ভালো করে একটু বুঝে শুনে পড়ো তাহলে অবশ্যই উত্তর করতে পারবা, এবং এটার মিনিংগুলো বুঝতে হবে। তাহলে রুলস অফ প্যাসেজ ন্যারেশন কি, ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে স্পিকার এবং লিসেনার শনাক্ত করতে হবে, কে কথা বলতেছে কে কথা শুনতেছে, এটা 100% তোমাকে কনফার্মলি তোমাকে এটা এনশিওর করতে হবে, স্পিকার এবং লিসেনার। 2 নম্বর কাজটা হচ্ছে কি, 2 নম্বর কাজ হচ্ছে মনে করো একই বক্তা যখন পরপর 3টা কথা বলতেছে, প্রথমটা হবে সেট, এরপরটা হবে অ্যাডেড, এরপরটা হবে অলসো অ্যাডেড, এরপর যদি একটা থাকে সেটা হবে ফার্দার অ্যাডেড। সেইট, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড। আবার বলতেছি, সেইট প্রথমটা হবে কি সেইট, এরপরে হবে অ্যাডেড, এরপরে অলসো অ্যাডেড, এরপরে ফার্দার অ্যাডেড। মনে করো একজন বক্তা 3-4টা কথা একসাথে বলে ফেলছে, একটার পর একটা একটার পর একটা বলতেছে, তাহলে প্রথমটাকে সেইট, এরপরটা কি অ্যাডেড, এরপরটা অলসো অ্যাডেড, এরপরটা কি ফার্দার অ্যাডেড। ঠিক একটা ব্যক্তি যদি পরপর 3-4টা কোয়েশ্চনও করে পরপর করে, তখন প্রথমটা আস্কড, এরপরে হচ্ছে অলসো আস্কড, এরপর হচ্ছে এগেইন আস্কড, এরপরে কি ফার্দার আস্কড, এরকমই হবে। এটা গেল। এরপরে একটা প্রশ্ন করার পরে যেটা আসবে সেটা সবসময় রিপ্লাই হবে, মনে রাখবা। তোমাকে আমি যে একটা প্রশ্ন করব তুমি যে একটা উত্তর দিবে সেটা সবসময় রিপ্লাই। প্রশ্ন করার পরে যখন কোন একটা উত্তর দিবে সেটা সবসময় রিপ্লাইড দ্যাট এরকমই হবে। আর যদি মনে করো তুমি বলি ইয়েস, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো তখন রিপ্লাইড ইন দ্য কি নেগেটিভ। এরপর নো বলে যদি কথা বলো তখন কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট।
তারপর ইয়েস বলে যদি একটা কথা বলো তখন কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এরকমই। তাহলে ইয়েস বললে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো বললে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস বললে যদি কথা বলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, নো বলে যদি কথা বলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এ হচ্ছে বিষয়টা। এবার অনেক সময় স্যার কথাটা বলে না, তো স্যার বললে কি দেবে জানো, রেসপেক্টফুলি, কি বলবা, রেসপেক্টফুলি। যেমন ইয়েস স্যার রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো স্যার রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর সরি শব্দটা যখন থাকবে, সরি, সরি শব্দটা থাকলে অ্যাপোলোজাইজ ইউজ করবা, কি করবা, অ্যাপোলোজাইজ। সরি যখন বলবে তখন কি বলবা, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ বলবা, ঠিক আছে। এটা গেল। এরপরে তোমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে অনেক সময় হচ্ছে ইয়েস শব্দটা থাকে বা নো শব্দটা বলে, মনে করো নো শব্দটা বললে প্রশ্ন প্রশ্ন করে নো বললে তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, কিন্তু এমনি এমনি বলতেছে কি নো নো, মানে প্রশ্ন করার পর যদি নো বলে সেটা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, বাট এমনি বলতেছে কি নো, সেই নোটা হবে ডিসঅ্যাগ্রি, সেই নোটা হবে কি ডিসঅ্যাগ্রি। মনে করো আমি তোমারও বললাম যে কি তুমি তোমার জীবন নিয়ে অনেক সুখী আছো, এটা বলতে তো তুমি তোমার জীবন নিয়ে অনেক সুখী আছো, এটা বলতেছে না, এই হ্যাঁ, এরকম এমনি এমনি বলতেছে, তখন সেটা হচ্ছে ডিসঅ্যাগ্রি, সেটা হবে কি ডিসঅ্যাগ্রি। তো প্রশ্ন করার পর যখন নো বলবে তখন সেটা হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর এমনি এমনি যদি বলে নো এটা সেটা, তখন সেটাকে বলবো কি ডিসঅ্যাগ্রিড। ওকে। আর বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই মাই লাভ, এগুলো থাকলে হবে কি সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই কি মাই লাভ, এরকমই থাকবে। সো এটাই ছিল মোটামুটি আমাদের কি পেসেস ন্যারেশন এবং ন্যারেশনের অদ্যপান্ত। তো আশা করছি এগুলো করবা। অ্যান্ড দেন আমরা হচ্ছে বিগত বছরগুলোতে যে ন্যারেশনগুলো বারবার ঘুরে ফিরে আসছে সেগুলো তোমাদেরকে অবশ্যই করিয়ে দেবো। সেগুলো করলে আশা করি তোমাদের ন্যারেশনে তোমরা একেবারে ছক্কা হাঁকাইতে পারবা। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।